যারা ইন্ডিয়ার খেলাটা দেখেননি তারা যেন স্কোর লাইন দেখে হতাশ হবেন না। আজকে সত্যি ইন্ডিয়া এতদিন যতগুলো ম্যাচ খেলেছে বা আমি দেখেছি তার মধ্যে সব থেকে ভালো খেলেছে বলতে পারেন, মানে এই গত কয়েক বছরের মধ্যে ইগস্টি ম্যাচের আন্ডারে আমি বলবো বেস্ট পারফরমেন্স ছিল আজকে। প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে, অন্য দিনের তুলনায় মিস পাস কম্বিনেশান সব কিছু, মিস পাস কম ছিল, কম্বিনেশান অনেক ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। আজকের ম্যাচটা কপাল হারিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আজকের ম্যাচটা হয়তো যদি জিততো ভারত তাহলে হয়তো যেতে না পারতো না, কারণ ওদিকে কুয়েত কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল। তো ন্যাচারালি কুয়েত পরের রাউন্ডে চলে গেছে, ভারতের বিদায়। ভারত আর থার্ড রাউন্ডে যেতে পারলো না। তবে সব থেকে খারাপ লাগলো এইরম জঘন্য লেভেলের রেফারিং কিন্তু আমরা আইএসএলেও দেখিনি। আমরা আইএসএলের রেফারিং নিয়ে এত সমালোচনা করেছি, এত খিল্লি উড়িয়েছি, মানে কি বলবো, যে আমরা জানতাম পৃথিবীর সব থেকে জঘন্যতম রেফারিং বোধহয় আইএসএলেই হয়। কিন্তু আজকের ম্যাচটা যদি কেউ দেখতেন তাহলে বুঝতে পারতেন যে পৃথিবীর মানে সেই রেকর্ডটাকেও ভেঙে বোধহয় পৃথিবীর সর্বনিম্ন রেফারিংয়ের রেকর্ড আজকে ম্যাচটায় ঘটলো। একটা বল, যে বলটা ওরা শর্ট হেড করেছিল, গুরপ্রীত ধরতে পারেনি, পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়ে কর্নার হয়ে যায় গোল পোস্টের বাইরে দিয়ে। সেই কর্নারের বলটা কর্নার হওয়ার সময় যেহেতু গুরপ্রীত গার্ড করেছিল, ওখানে একজন কাতারের প্লেয়ার ছিল, সে বলটাকে কর্নার থেকে টেনে ভেতরে নিয়ে এসে পাস দেয় এবং ফাঁকা গোলে গোল করে। এবং সামনে আমাদের ডিফেন্ডার আনোয়ার আলীও ছিল, সে তো দেখেছে বলটা বেরিয়ে চলে গেছে কর্নারে, কেউই কোনো মুভমেন্ট করেনি, হঠাৎ গোলটা দিয়ে চলে গেল। ভারতের প্লেয়াররা স্টিল রোবটের মতো দাঁড়িয়েছে, কারণ তারা দেখেছে বল বাইরে বেরিয়ে চলে গেছে। রেফারি দেখতে পায়নি যে বল এরকমও নয় যে কোনো একটা অংশ যে লাইনের সঙ্গে টাচ করে আছে তা না, পুরোপুরি বাইরে চলে গেছে। মানে এর থেকে অন্ধও ভালো রেফারিং করবে এরকম ব্যাপার আর কি। তবে আমার বলবো ব্যক্তিগতভাবে লিস্টন কোলাসোর খেলা একদম ভালো লাগেনি। লিস্টন কোলাসো যেইভাবে মাঠে পড়ছে, একটাও ফাউল পাচ্ছে না, অকারণ অ্যাটাকগুলো নষ্ট করছে। এটাও মোহনবাগানের ক্ষেত্রেও করে, আজকে ভারতের ক্ষেত্রেও করলো। আমি জানি না লিস্টনের এই অভ্যেসটা যদি ত্যাগ না করে তাহলে লিস্টনকে নিয়ে ভবিষ্যতে মোহনবাগান টিমও ভাবনা চিন্তা করবে যে অকারণ দুমদাম পড়ে যাচ্ছে, সামান্য একটা টাচে পড়ে যাচ্ছে। আরে এ তো নেইমার মাঝখানে করতো, যাই হতো টাচ লাগার আগে পড়ে যেত, এরকম একটা হয়ে গেছিলো নেইমারের একটা সময়। তো সেই রকম ও বোধহয় নেইমারকে ফলো করছে, বুঝতে পারছি না কি কাকে ফলো করছে এইভাবে। প্রত্যেকটা বলের ক্ষেত্রে একটা হালকা টাচ, গোল মানে পেনাল্টি বক্সের সামনে দুম করে পড়ে যাচ্ছে, সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে, দুম করে পড়ে যাচ্ছে। জয়গুপ্তা অসাধারণ খেলেছে, আনোয়ার আলী তো অস্বাভাবিক ভালো খেলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, যে ওদের টিমটার মধ্যে যে স্পেশালিটিটা ছিল যে জুনিয়র টিমরা খেলছে, অনেক স্পিড ছিল, স্পিডে হুড়ুড় করে ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু ম্যাচুরিটির অভাব ছিল এবং টাচে প্রবলেম ছিল। ওরা এক একটা করে টাচ দিয়েছে, সেই টাচগুলো বেরিয়ে চলে গেছে, ইন্ডিয়ান প্লেয়াররা সেখান থেকে বল স্ন্যাচ করে নিয়েছে। তো ইনএক্সপিরিয়েন্স দেখা যাচ্ছিল, টিমটা আহামরি ছিল না। হ্যাঁ, ওরা যেভাবে গোলের ভেতর পৌঁছে গেছিলো গুরপ্রীত না থাকলে, এবং আমাদের মেহতাব যেভাবে বডি দিয়ে প্রথম থেকে সেভ করলো 11 মিনিটের মাথায়, প্রথমেই ওরা গোল করে দেয়। প্রথম 2 মিনিটের মাথায় একটা মানে কর্নার থেকে বলে পা লাগিয়ে দিয়েছিল, সেটা ভেতরে ঢুকে যাচ্ছিল, সেটা গুরপ্রীত আটকায়। 11 মিনিটের মাথায় ওরা তো ফাঁকা গোলে শট মেরেছিল, মেহতাব সিং ঝাঁপিয়ে কোনো রকমে পাটা লাগিয়ে দিয়েছিল, কী করে লাগিয়েছিল নিজেও জানে না, বলটা বাঁচিয়ে দিয়েছিল, নাহলে ওখানেই কিন্তু গোল হয়ে যায়। কাতার গোল করতেই পারতো, কিন্তু তারা গোল করতে পারেনি তাদের ইনএক্সপিরিয়েন্সের জন্য। কাতার চাইলে 6 থেকে 7টা গোল করতে পারতো, যদি আমি একটুও বেশি বলছি না, আপনারা যদি ভালো করে দেখেন দেখতে পাবেন 6 থেকে 7টা গোল কাতার করতে পারতো। কিন্তু ইন্ডিয়াও সেখানে 4 থেকে 5টা গোল করতে পারতো, সেই রকম সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। তো সেটা আমরা আগের ম্যাচেও দেখেছি, আমরা এক্সপেক্টও করেছিলাম, কিন্তু এইভাবে যে গোলটা দেওয়া হয়েছে ওটাই কিন্তু ম্যাচটাকে ঘুরিয়ে দেয়, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ভারতীয় প্লেয়াররা মনোবল হারিয়ে ফেলে এবং সেখান থেকে ওরা একটা অসাধারণ গোল করে, যে গোলটা ওরা পেনাল্টি বক্সের বাইরে থেকে শটটা নিয়েছিল, কেউ ওই শটটা গার্ড করার জন্য বডি ফেললে এটা হতো না, কারণ তার জাস্ট আগেই তারা এইরকম জঘন্যভাবে একটা গোল রেফারি দিয়েছে, মানে সেইটার মানে মানসিক ট্রমা থেকে তখনও বেরোতে পারেনি, সেই ফাঁকেই গোলটা হয়েছে। নাহলে এটা ইন্ডিয়ার জেতা ম্যাচ ছিল, 1-0 রেজাল্ট হতো, হয়তো ইন্ডিয়ার একটা গোলও করতে পারতো। কাতারের গোল করার কথাই ছিল না, এবং কাতার আমি বলছি গোল করতে পারতো না, কারণ ওরা ফিনিশিংয়ের ওদের প্রবলেম ছিল।
যে গোলটা ওরা করেছে সেখানে আমাদের প্লেয়াররা যদি প্রথম দিককার মতো খেলতো, মানে গোলটা খাওয়ার আগে মুহূর্ত যেরকম খেলেছে সেই মুহূর্ত অনুযায়ী খেলতো, তাহলে কেউ না কেউ ওর শটটাকে আটকানোর চেষ্টা করতো, বডি ফেলতো, শুধু গুরপ্রীতের জন্য ফাঁকা ওকে রেখে দিত না, পেনাল্টি বক্সের বাইরে থেকেও একটা মানে বাঁক খাওয়ানো শট মারবে আর গুরপ্রীত সেটা ধরতে পারবে না। মানে গুরপ্রীতেরও মনোবল বলতে গেলে কিছুটা ভেঙে গেছিলো, নাহলে গুরপ্রীত কিন্তু ওটা সেভ করে দিতে পারতো, সেই রকম লেভেলের গোলকিপার কিন্তু গুরপ্রীত। যাকে আর ভেবে কিছু লাভ নেই, ইন্ডিয়া ছিটকে গেছে আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডে যেতে পারেনি, এবং এগস্টি ম্যাচের মনে হচ্ছে বিদায়টা লেখা হয়ে গেল এই ম্যাচের পরে। মানে এই ম্যাচটা জিতলেও আমার মনে হতো যে ইগস্টি ম্যাচকে রাখাটা খুব একটা দরকার নেই, তো দেখা যাক কী ডিসিশান নেয়। আমার তো মনে হয় ইগস্টি ম্যাচকে রেখে খুব একটা লাভ হবে না। হ্যাঁ, আজকের ম্যাচটাতেই আমি ইগস্টি ম্যাচের সবথেকে ভালো কোচিং বলতে পারেন দেখিয়েছি। 30 মিনিটের মাথায় ড্রিঙ্কস ব্রেকের আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়া খুব একটা ভালো খেলছিল না, কিছু বললো ইগস্টি ম্যাচ, কিছু কথা বললো, তারপর থেকে অন্যরকম ফর্মে ইন্ডিয়া খেলছিল এবং গোলটা অসাধারণ করেছে ছাংতে, যে গোলটা করেছে মানে ওটা টিম গেম ছিল, টিম গোল ছিল, সবই ভালো ছিল টিমটার। কিন্তু ওই যে বললাম একটা ডিসিশান, খেলা শেষ, আর ভেবে লাভ নেই। চলে আসি মোহনবাগানে। মোহনবাগানের কোচ আজকে অ্যানাউন্স হয়ে গেছে এবং অনেক জায়গাতেই অনেক বড় চ্যানেলেই গতকাল পর্যন্ত আলোচনা হয়েছে। মোহনবাগান অন্যান্য কোচেদের বায়োডাটা শর্টলিস্ট করছে, 14 থেকে 15 দিনের মধ্যে ঘোষণা হবে। অনেকে ভুল ভেবেছেন যে আমি মার্কাসের কথায় বলেছিলাম 14 থেকে 15 দিন, আমি বলেছিলাম আজ থেকে 12 দিন আগে যে মোহনবাগানের কোচ ঠিক হয়ে গেছে, ফাইনালাইজ হয়ে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে অনেকে আমায় লিখেছিলেন কিন্তু মার্কাস বলেছে আরও 14-15 দিন লাগবে। আমি তাতে বলেছিলাম মার্কাস হয়তো পেপার ওয়ার্কসের কথা বলে 14-15 দিনের কথা বলছে, কোচ কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। তো আজকে সেটা ঘোষণা হয়ে গেল। হোসে মলিনা এমন কিছু নতুন নাম নয়, আমরা যারা এটিকের খেলা দেখেছি তাদের পরিচিত নাম। যারা মোহনবাগান সমর্থক কোনোদিন এটিকের খেলা দেখেননি বা এটিকের খেলা দেখতেন না, তাদের জন্য বলছি চিন্তা করার কিচ্ছু নেই, অ্যান্টোনিও লোপেজ হাবাসের থেকেও ভালো কোচকে আনা হয়েছে। আমরা হোসে মলিনাকে চিনি এবং তার লেভেল, তিনি যে কোয়ালিটির ফুটবলার ছিলেন, ভারতবর্ষে যতগুলো কোচ আছে তারা ওই লেভেলের ফুটবলার তো কোনো দিন ছিলই না। আর 2 নম্বর হচ্ছে উনি যে সমস্ত ক্লাবে কোচিং করিয়ে এসছেন, এই মুহূর্তে ভারতবর্ষের কোনো কোচ সেই ক্লাবে খেলেইনি, তো মানে কোচেরা কেউ কোনো দিন খেলেইনি সেই ক্লাবে, কোচিং করানো অনেক দূরের ব্যাপার। তো বিশাল হাই লেভেলের কোচ। আমি বলবো যে ভারতীয় ফুটবলে একবার উনি কোচিং করিয়ে গেছেন ঠিকই, কিন্তু এখন যে লেভেলের কোচেরা আছে তাদের মধ্যে ইনিই সবথেকে সেরা। কারণ আমি সকলের বায়োডাটা নিয়ে কম্পেয়ার করেছিলাম, সার্জিও লোবেরা, অ্যান্টোনিও লোপেজ হাবাস, জুয়ান ফেরান্ডো, ম্যানুয়েল মার্কাস রোকা, সবার বায়োডাটা নিয়ে আমি আপনাদের কম্পেয়ার করেছিলাম। এমনকি আমাদের কার্লোস কুয়াদ্রাত, বরং প্লেয়ার হিসেবে আমি বলবো কার্লোস কুয়াদ্রাত বার্সেলোনার জুনিয়র টিমে খেলেছিল, আর একমাত্র হাবাসই ছিলেন যিনি সেভিয়ার হয়ে বোধহয় খেলেছিলেন। আমি এক্স্যাক্টলি টিমটার নাম যদি ভুল না বলি তাহলে সেভিয়ার হয়ে খেলেছিলেন। তাছাড়া সেরকম কোনো লেভেলের কোচ কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে নেই, এবং উনি প্লেয়ার হিসেবে লা লিগা জিতেছেন, কোপা দেল রে জিতেছেন, মানে সেটাও একটা বিশাল ব্যাপার। ওই লেভেলের প্লেয়ারও এখানে নেই যে লা লিগা জিতে এখানে খেলতে এসছে বা কোপা দেল রে জিতে এখানে খেলতে এসছে। জানি না তিনি কি প্লেয়ারদের নিয়ে আসবেন, কিন্তু তিনি যদি কোনো প্লেয়ার চুজ করে নিয়ে আসেন তার কোয়ালিটি কিন্তু অনেক হাই হবে। এবং হোসে মলিনাকে নিয়ে একবারও কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমি এই মুহূর্তে ক্লিয়ার করে দিচ্ছি যে এর থেকে ভালো কোচ হওয়াটা সম্ভব ছিল না। আর একটা বিষয় বলে রাখি, যখন হাবাস চলে যায়, ফেরান্ডোকে নিয়ে প্রবলেম হয়, অনেকে ফেরান্ডোকে চেঞ্জ করার কথা বলেছিলেন, তখন সকলে যারা এটিকে ফ্যান বলেছিলেন হোসে মলিনার কথা। তখন হোসে মলিনা স্পেনের মতো দেশে ফুটবল ডিরেক্টর ছিলেন। তো আপনারা বুঝতেই পারছেন যে স্পেনের মতো দেশ যারা ওয়ার্ল্ড কাপ খেলছে তাদের ফুটবল ডিরেক্টর মানে কী লেভেলের লোক তিনি। আর মার্কাস যখন টুইট করে 14-15 দিনের কথাটা বলেছিল, তখন আমিও আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি, আমিও কনফিউজ হয়ে গেছিলাম যে আমি যে খবরটা পেলাম সেটা কি ভুল তাহলে। কারণ আমি আপনাদের অনেক দিন আগে বলে দিয়েছি, আর জেনারেলি আমি বললাম যে আমি যেখান থেকে খবর পাই সেখান থেকে চট করে ভুল খবর আসে না, কিন্তু ভুল মানুষ মাত্রই হতে পারে, এটাও আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেখান থেকে আসে না। কিন্তু ওই মার্কাস যেহেতু সব থেকে বলতে পারেন বিশ্বস্ত আমাদের ভারতবর্ষে, তো সে যখন টুইট করছে তখন আমি একটু কনফিউজ ছিলাম, আমি কথা বলেছিলাম তার সাথে, কিন্তু আমি তার উত্তরই আপনাদের বলেছিলাম যে পেপার ওয়ার্কসের জন্য হয়তো এই কথাটা বলতে পারে, কিন্তু কোচ কিন্তু ঠিক হয়ে গেছে। তো হোসে মলিনাকে নিয়ে আরও কথা বলবো কালকের ভিডিওতে, এবং তার বায়োডাটা, তার ডিটেল, কী ধরনের কোচ, তার কী ধরনের খেলানো স্টাইল, সব কিছু নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। এখন সবে একটা খবর পাওয়া গেছে, এটা নিয়ে 2-1 দিন চলুক।
যাকে জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।